ঠিক আছে, কি বলছি? আর আরেকটা কথা হইতেছে, আমি এখনো আই থিংক রুবাব জয়েন করছে না, তাই না? রুবাব এখনো রুবাব দিছে, সরি। Anisha, when will you provide me the worksheet homework? I provided you all of them, right? You said that you will give it to me. And Maniha, you said দুইটা মাত্র শেষ হইলো, বাকিগুলো কখন করবা? এতদিন তো হয়ে যাওয়ার কথা, তাই না? একটু তাড়াতাড়ি করো, ঠিক আছে? আর মানিহা, হোয়াট অ্যাবাউট ইউ? ইউ সেড ইউ আর আউটসাইড অফ ঢাকা অ্যান্ড লাস্ট ক্লাস বিফোর ঈদ। আমি ঈদের সময় তো নিব না, ডিসিশন নিয়েছি আমি ঈদের সময় নিব না। মেবি তোমাদের ঈদ তো 20-তে, রাইট? লাস্ট ক্লাস 16th, মানডেতে যে ক্লাস আছে ওইটা লাস্ট ক্লাস থাকবে ফর দ্য ইয়ের জন্য। আর 19-20 থার্সডে আর ফ্রাইডে, ওই থার্সডে আর ফ্রাইডে নিব না আমরা। 23 তারিখ থেকে, 23 অথবা তোমাদের যদি আই মিন ইফ ইউ গাইজ হ্যাভ ইস্যু দেন ফ্রম 26 থেকে মাস্ট, কিন্তু আমি রিকমেন্ড করবো 23rd থেকে, বাট ডিপেন্ড করে আর কি, তোমরা যদি অ্যাভেলেবল থাকো তাহলে তো 23rd থেকে ক্লাস নিব। ঠিক আছে, কি বলছি? আচ্ছা, কথা। ওকে, মানে তুমি সেন্ড করবা, তুমি অনেক দিন হয়েছে, ইটস বিন আ ওয়াইল ইউ হ্যাভেন্ট সেন্ড মি এনি অফ দ্য পিডিএফ স্টিল। ওটা আমাকে সেন্ড করবা যত দ্রুত সম্ভব, ঠিক আছে? আর একটা কথা হইতেছে, কি বলে, যারা বাকি রইছে, সেটা হইতেছে আনিশা তো দিবে, ভালো কথা। আহ, আমি এইটার পরে করব, আরেকটা ইউনিট টু দেখাবো, অ্যান্ড দেন উই আর গোইং টু গো টু হোমওয়ার্ক প্রবলেমস বেসিক্যালি। সো বারবার বলতেছি, যারা প্রবলেম লিস্ট পাঠিয়েছো, লাইক ফর এক্সাম্পল কাশিপ পাঠিয়েছে, রুবাব পাঠিয়েছে, আই হোপ আনিশা ইউ উইল অলসো সেন্ড, তোমার যেগুলো প্রবলেম আছে, ইভেন রাফসানও পাঠাইছে। সো যাদেরগুলা পাইছি ওদেরগুলো আমি দেখাবো, ঠিক আছে, ক্লাসে। সো বি কেয়ারফুল, যত দ্রুত সম্ভব। আমি অনেক সময় পাইছো তোমরা, টু বি অনেস্ট, ওয়ার্কশিটগুলো করার জন্য। এখন আর কত সময় দিব সত্যি কথা বলতে? আর পরে এপ্রিল মাসে তো বলতে গেলে মক শুরু হয়ে যাবে, তাই না? আর কোয়েশ্চেন পেপার তো করা হইতেছে। বারবার বলতেছি কোয়েশ্চেন পেপারের ব্যাপারে, কাশিফ এন্ড এভরিওয়ান, ওই যে নতুন যে কোয়েশ্চেন পেপার দিয়েছিলাম 2023 সালে, এগুলো কি করতেছো? কাশিফ করতেছো? ওকে, ঠিক আছে, গুড। এটা যেন মানে ডেডলাইন অনুযায়ী আমি পেয়ে যাই। আর অবশ্যই পিডিএফ এর সাথে লিস্ট পাঠাবা, যদি কোনো কোনো পেপারের মধ্যে যে হোমওয়ার্ক, যে যতগুলো কোয়েশ্চেন পেপার দিছি, প্রত্যেকটা কোয়েশ্চেন পেপারের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই ওই লিস্টটা পাঠাবো, ওইটাও আলাদা দেখায় দিব আফটার দ্য হোমওয়ার্ক ওয়ান। ঠিক আছে, কি বলছি? সো ডো নট, মানে এগুলা করিও না, স্কিপ করিও না, খুবই ইম্পর্টেন্ট এই 1 মাস। আচ্ছা, এখন গেল, আমরা এখন ইয়েতে ছিলাম, সেকশন এটা শেষ করেছিলাম। যারা মিস করছো, লাস্ট ক্লাসটা দেখে নিও। আমরা নেক্সট পার্টটা যদি শুরু করি, আমাদের এটা কি হলো বুঝলাম না। ওকে, হুম, এটা কোয়েশ্চেন নাম্বার 17, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 17 বলতেছে, দেখো, দ্যাট সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যান বি অবটেইনড অ্যাজ আ হাইড্রাইট NaOH, XH2. When heated, the water crystallization is lost, leaving anhydrous sodium hydroxide as shown in the equation. তাহলে এটা যখন হিট করবা তখন বুঝতেই পারতেছো এই দুইটা তৈরি হয়, নর্মাল কনসেপ্ট আর কি। এটার মধ্যে তোমার ক্রিস্টালাইজড ফর্ম অফ ওয়াটার আছে। এটা যখন বের হয়ে আসে এটা এইভাবে হয়। আর এক্স হইতেছে দ্য নাম্বার অফ মোলস। এই এক্সটা আবার বলতে পারো, প্রত্যেকটা হাইড্রেটেড সল্টে ভ্যালুটা ডিফারেন্ট থাকে, ঠিক আছে? ওই ভ্যালুটা আসলে ডিপেন্ড করে মানে কোন ইয়েটা আছে আর কি, লাইক কোন কম্পাউন্ডটা আছে ওইটার উপর ডিপেন্ড করে। সো বিভিন্ন প্রোডাক্টের জন্য সাধারণত ইউ উইল সি 7 or 5, সাধারণত 7 কিংবা 5 থাকে আর কি। এটা মানে জাস্ট একটা শর্টকাট মনে রাখতে পারো। এনিওয়েজ, ওরা প্রসিজিওরটা এখানে বলে দিছে কিভাবে প্রসিজিওরটা হয়ে থাকে, অ্যান্ড দেন দে প্রোভাইডেড ইউ দ্য রেসপেক্টেড রিজাল্টস দ্যাট হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য এক্সপেরিমেন্ট। প্লট দ্য গ্রাফ। দেন এগেন, এটা আমি গ্রাফিংটা দেখাইতেছি না, ইটস প্রিটি ইজি। আই থিঙ্ক তোমরা প্লটিং পারার কথা, ঠিক আছে? একটা জিনিস রিকমেন্ড করবো, সেটা হইতেছে, if you guys have the soft copy of these question papers, or like
যদি গ্রাফ পেপার থাকে আলাদা তাহলে মনে করো ওগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। বেস্ট হয় যদি সফট কপি থাকে কারো, তাহলে মনে করো সফট কপিতে মনে করো গ্রাফ পেপারের মধ্যে মানে সফট কপির মধ্যে এই যে পেপারটা তো আগে থেকে প্রিন্ট করা থাকবে, এটার মধ্যে চেষ্টা করবা ইয়ে করতে, মানে প্র্যাকটিস করতে। একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হইতেছে সফট কপিটা করলে বেটার, মানে সফট কপিতে করলে বেটার আর কি, কারণ নর্মাল গ্রাফ পেপার করলেও করতে পারো, বাট ওই এক্সামের ফিলিংটা পাবা না বলতে গেলে, কারণ এই যে জিনিসটা এম আই অডিবল নাও? এখন শোনা যাইতেছে? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হইতেছে দ্যাট সফট কপিতে করলে বেটার হয় আর কি, কিংবা অ্যাটলিস্ট ইফ ইউ গাইজ হ্যাভ ইস্যু, তাহলে মনে করো জাস্ট এই পেজটা মনে করো পিডিএফ এর এই পেজটা প্রিন্ট করলা আলাদা, আলাদা প্রিন্ট করার পরে মনে করো এই পার্টে গ্রাফটা করলা, ঠিক আছে? 2-3টা পেপারের মধ্যে তুমি যদি গ্রাফ প্র্যাকটিস করো, আই উড সে দ্যাট উড বি এনাফ। গ্রাফ পেপার আহামরি কিছু না, এটা তোমরা ও লেভেল থেকেও করে আসতেছো, সামনে আরও করবা। ইটস প্রিটি সিম্পল এজ দ্যাট। All you need to do is just plot the points according to the table provided and obviously label the axes and include a straight line of best fit. ঠিক আছে? আম, এটা হইলো কথা। ওকে, আচ্ছা, এটা গ্রাফটা পারবা আশা করি। তারপরে আমরা যদি যাই, use your graph to determine the mass of NaOH dot XH2 needed to form 4.0 gram of NaOH. You must show your working on the graph. এটা হোপ তোমরা এটা ইয়ে করা যাবে, মানে কি বলে, পারবা। সো এখান থেকে জাস্ট গ্রাফ থেকে জাস্ট রিডিংটা নিয়ে নিবা। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। ওকে, তারপরে হইতেছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স ইন NaOH ডট XH2 ইউজিং ইউর আনসার টু A2 অ্যান্ড দ্য ইকুয়েশন ফর দিস রিয়াকশন। আমি একটু মার্ক স্কিম থেকে আনসারটা নিয়ে ফেলি, আমি তো গ্রাফ এখানে ড্র করতেছি না। মার্ক স্কিমে তোমার আনসার দিতেছে অ্যারাউন্ড 5.8। ওকে, ধরে নিতেছি 5.8। এখন এটা দিয়ে আমাদেরকে বেসিক্যালি এক্স এর ভ্যালুটা বার করতে হবে। প্রথমত এখানে আমরা কি করে ফেলবো, NaOH এর মোলস ক্যালকুলেট করে ফেলবো, কারণ এখানে NaOH এর ইয়ে দেওয়া আছে, দেখো। দেখো এখানে কত দিয়ে দিছে নাকি কিছু। ওকে, এই যে বলছে টু ফর্ম 4 গ্রাম অফ NaOH, তো কতটুকু মোলস অফ NaOH দরকার ওইটা আমরা বার করে ফেলি। মোলস অফ NaOH কিভাবে হবে, তোমার মাস ডিভাইডেড বাই মোলার মাস, তাই না? মোলার মাস কি হবে 23, মানে এই দুইটার প্রত্যেকটা রিলেটিভ এটমিক মাস অ্যাড করলে যেটা হয় আসে আর কি, ওইটা 16 + 1। এটার আনসার কত হবে? ক্যালকুলেটরে বসাইলে অ্যারাউন্ড 0.1 মোল আসে। ঠিক আছে, তো তুমি মোলস অফ NaOH জানলা। তোমার টোটাল মলিকুলার মাসটা যদি জানো তারও আরও সোজা হয়ে যাবে। টোটাল মলিকুলার মাসটা কি হবে তুমি যদি বার করো, মলিকুলার মাস যদি বার করতে বলে, কিভাবে বার করবা? প্রথমত হইতেছে তোমার মাস জানো, তুমি কি মাস জানো না? হ্যাঁ, তুমি মাস জানো, এই যে গ্রাফ থেকে বার করছো মাস, তাই না? তুমি কি মোলস জানো? হ্যাঁ, তুমি মোলস জানো, এই যে একটু আগে মোল বার করছো। তাহলে ওই ফর্মুলাটা কি দাঁড়ালো? আহ, তোমার MR ইজ ইকুয়াল টু হোয়াট, মাস ডিভাইডেড বাই মোল, তাই না? তো গ্রাফ থেকে যে মাসটা বার করছো ওইটা দিয়ে ডিভাইড করবা এই মোল দিয়ে, তাহলে কত আনসার আসে অ্যারাউন্ড তোমার, এটা তো ফি করলে 58 আসার কথা, 58 গ্রাম পার মোল, তাই না? এখন তুমি এক্স এর ভ্যালুটা বার করতে পারো। প্রথমত ইউ নো দিস দ্য টোটাল ইজ হোয়াট, 58। এর মধ্যে এইটা কত, 23 প্লাস 16 প্লাস 1, অ্যারাউন্ড 40, তাই না? তাহলে বুঝতে পারতেছো তোমার ইয়েটা কি হবে, তোমার কি বলে, এটা কত হবে 58 মাইনাস 40, অ্যারাউন্ড 18, তাই না? তো 18 যেহেতু হবে, তার মানে কি, কতটুকু মানে মাল্টিপ্লিকেশন এক্স এর ভ্যালু তো ওয়ানই আসার কথা, তাই না? চিন্তা করে দেখো, তুমি যদি XH2O ইজ ইকুয়াল টু, এটা টোটাল আমরা কত জানি, 18, এই যে আমরা বার করছি যেটা, তাই না? এখন তুমি যদি এটার মলার মাস বার করো তাহলে কত আসবে, 2 প্লাস 16, রাইট? কত আসে দেখো তো, এক্স এর ভ্যালু ওয়ানই তো আসার কথা, তাই না?
18/18 রেশিওটা 1-ই আসে। ঠিক আছে? সো এইভাবে তোমাদেরকে বেসিক্যালি বার করতে হবে এক্স এর ভ্যালুটা। I hope you understood. তারপরে হইতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড অলসো ফর্মস হেপ্টাহাইড্রেট which is x এর ভ্যালু 7 যখন থাকে। Calculate the mass of this heptahydrate needed to make 250 cm³ solution of sodium hydroxide or concentration of এত। এখন প্রথমত আমরা করি মানে সেম এটার মলার মাসটা বার করে ফেলি, কারণ এটার মলার মাস বার করব কেন? প্রথমত একটা জিনিস দেখো, তোমাকে কিন্তু মোল দিয়ে দিয়েছে, কত কনসেন্ট্রেশন দিয়ে দিছে, ঠিক আছে? তো এখানে যেহেতু কনসেন্ট্রেশন দিয়ে দিছে, তার মানে কি আমাদের মোল কত? এখানে মোলটা হইতেছে অ্যারাউন্ড 0.150 মোল, এখানে মোলটা দেওয়া আছে, দেখছো? এখন আমাদের যেহেতু মোল জানি, আর যদি আমরা মলার মাসটা করতে পারি, বার করে যদি করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমরা মাস পেয়ে যাব, ঠিক আছে? মাস আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন মাস পেয়ে যাব, কিন্তু এখানে কি বলছে? 250 সিম কিউব সলিউশন কিন্তু স্পেসিফাই করে দিছে, ঠিক আছে? তোমাকে সলিউশনটা এখানে স্পেসিফাই করে দিছে। আমরা এখানে বার করব তোমার অ্যারাউন্ড 1000 সিএম কিউবের, ঠিক আছে? 1000 সিএম, এটা কনসেন্ট্রেশন কত দিছে? 1000 সিএম কিউব মানে 1 ডিএম কিউব আর কি, মানে এত সিএম কিউব সলিউশনের এটা দিছে, তাই না? তাহলে আমরা আগে ওটা বার করি, চলো। তো প্রথমত মলার মাসটা কি হবে? মলার মাস অফ NaOH.7H2O, এটা যদি আমরা মলার মাসটা বার করি তাহলে 23, আচ্ছা এটা তো 40, NaOH তো 40, তাই না? আর এখানে 7 টাইমস 18, এটা যদি ইকুয়ালাইজ করি অ্যারাউন্ড তোমার ক্যালকুলেশন 117 10 is equal to 166 গ্রাম পার মোল ক্যালকুলেটরে আসে। তারপরে আমরা এটার মোল বার করে ফেলবো, মাস বার করে ফেলবো। ওই যে এটাকে সাবজেক্ট বানায়, মলার মাসের সঙ্গে মোল যদি মাল্টিপ্লাই করি, মোলটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখছো? 0.150। আমরা কিন্তু মনে রাখবা 1000 সিএম কিউব সলিউশনের মধ্যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড যে হেপ্টাহাইড্রেট যেটা আছে, এটা কতটুকু কতটুকু মাস আছে ওইটা বার করতেছি, নট 250 সিএম কিউবের মধ্যে, ঠিক আছে? আগে এটা বার করি, তাহলে কত আসে? কাশিম একটু বলো তো কত আসে, তাড়াতাড়ি বলো। 24.9, গুড। 24.9 গ্রাম আসে। এখন 250 সিএম কিউব, তাই না? আমরা 250-কে 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসে? 1000 সিএম কিউব আসার কথা, তাই না? তার মানে কি ইন 250 সিএম কিউব, এটা কি হবে? 24.9 এর 4 ভাগের 1 ভাগ হবে না? ইট উইল বি হোয়াট, 1/4 অফ 24.9, রাইট? তাহলে কত আসবে একটু বলো তো কাশিফ, কত আসার কথা? অ্যারাউন্ড, ইফ আই এম নট রং, 6.225, তাই তো? ওকে, গুড। 6.225 ইজ দ্য আনসার দেন। তো আশা করি ম্যাথটা বুঝছো। এই ম্যাথগুলো খুবই সোজা, টু বি অনেস্ট, জাস্ট একটু ব্রেন খাটাইলেই পারবা। 2 মার্ক, 3 মার্ক, এগুলো আশা করি তোমরা করবা না, মানে মার্ক স্কিপ করবা না, কিংবা মানে মিস্টেক করবা না। আচ্ছা, এখানে আমরা যদি দেখি মলিকুলার ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা, আইইউপ্যাক নেম, এগুলা পারার কথা, তাই না? সো আই ডোন্ট থিঙ্ক বি রিকোয়ার্ড, অ্যান্ড আই থিঙ্ক এটা মনে হয় লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, ইফ আই এম নট রং, তাই না কাশিফ? তোমাকেই তো জিজ্ঞেস করছিলাম, ইজন্ট ইট? হ্যাঁ, এটা মনে হয় দেখিয়েছিলাম, এটা স্কিপ করা যেতে পারে। আমরা এইটাও, এটাও কি দেখাইছিলাম? কার্বন মনোক্সাইড, আই থিঙ্ক এটাও দেখাইছিলাম, তাই না? না, এটা দেখাই নাই নাকি? এইটা দেখাই নাই, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো, ওরা বলছে তোমাকে, হ্যাঁ আমি মনে পড়ছে, আই থিঙ্ক জাস্ট পর্যন্ত, ওই ইকুয়েশন পর্যন্ত পড়িয়েছিলাম, ইফ আই এম নট রং, মেবি, হ্যাঁ। আচ্ছা, এনিওয়েজ আমি এখান থেকেই পড়াই, মানে এখান থেকেই দেখাই তাহলে। Carbon monoxide, carbon nitrogen monoxide are both pollutants produced in car engine. First of all, carbon monoxide যাদের বায়োলজি আছে ভালো করেই জানো কি করে ওরা? অক্সিজেন কেপেবিলিটিটা কমায়। কি করে? অক্সিজেন কেপেবিলিটি, অক্সিজেন ট্রান্সপোর্টেশন কেপেবিলিটি আমাদের বডির মধ্যে কমায়। কিভাবে কমায়? You guys have heard about hemoglobin, right? যদিও তোমরা এটা এ টুতে পড়বা, বাট আমি যদি একটু তোমাদের কিউরিওসিটির জন্য দেখাই, দেখো
হেমোগ্লোবিন দেখতে এরকম। মজার ব্যাপার হইতেছে এটা, আয়রন থাকে এখানে মাঝখানে। ক্যান ইউ সি নাও? দেখতে পারতেছো এখন? কি সমস্যা, এখন দেখো তো পাওয়া যাইতেছে কিনা, ক্যান ইউ সি ইট নাও? রাফসান দেখতে পারতেছো? আচ্ছা এখন আসছে, ওকে। তাহলে এখানে দেখো আয়রন, এটা মানে হেমোগ্লোবিনটা দেখতে এরকম থাকে, নাইট্রোজেন এই সাইডে নাইট্রোজেন। কি এগুলা বোঝা লাগবে না এখন, এগুলা A2 তে পড়বা, কমপ্লিকেটেড আছে। বাট আমি যদি বলি এটা নিচে তোমার বেসিক্যালি ইয়ে থাকে, কি বলে, গ্লোবিন থাকে। নাইট্রোজেনের সঙ্গে আমরা তো জানি যে অক্সি হেমোগ্লোবিন, মানে অক্সিজেন এসে এখানে জয়েন করে অক্সি হেমোগ্লোবিন তৈরি করে, তাই না? তো এই যে 1 2 3 4 5 6th বন্ডটা অক্সিজেনের সঙ্গে বন্ডেড হয়। এখন অক্সিজেন অ্যান্ড কার্বন মনোক্সাইড, ঠিক আছে, এই দুইটাই কিন্তু মনে করো কম্পিট করে এই বন্ডটা তৈরি করার জন্য। আনফর্চুনেটলি কার্বন মনোক্সাইড ইজ মোর রিঅ্যাক্টিভ দেন অক্সিজেন, সো ওয়েন কার্বন মনোক্সাইড ইজ দেয়ার, সে ডমিনেট করে অক্সিজেনকে, অ্যান্ড দ্যাটস ওয়াই সে ঢুকে যায় এখানে। তো কি হইলো তাহলে, কি তৈরি হইলো? ইনস্টেড অফ অক্সি হেমোগ্লোবিন আমাদের কি তৈরি হইতেছে? কার্বক্সি হেমোগ্লোবিন তৈরি হইতেছে। তো এতে করে কি লাভ, মানে আমাদের ক্ষতি কি? অবশ্যই অক্সিজেনের পরিমাণ কমে গেছে, তাই না? কারণ আমরা জানি রেড ব্লাড সেলসের মধ্যে হেমোগ্লোবিনই তো বেসিক্যালি অক্সিজেন ক্যারি করে থাকে সারা বডির মধ্যে, তাই তো? সো দ্যাটস দ্য ইস্যু উইথ কার্বন মনোক্সাইড অ্যান্ড হাউ অ্যাজ আ পলিউটেন্ট ইট বেসিক্যালি এফেক্টস আওয়ার ইউনো বডি, ঠিক আছে? তো এটা লিখবা, মানে এটাই লেখা লাগবে আর কি, যে কার্বন মনোক্সাইড কিভাবে তৈরি হয় এবং কেন তৈরি হয়, ঠিক আছে? এটা ওরা বলতেছে কেন, কিভাবে কিভাবে তৈরি হয় এবং কন্ডিশনগুলোকে ওরা ডেসক্রাইব করতে বলতেছে। তো ফার্স্ট অফ অল, বাই ইনকমপ্লিট কম্বাসন, যখন ইনসাফিসিয়েন্ট অক্সিজেন থাকে তখনই বলতে পারো কমপ্লিট কম্বাসন হয় না। কমপ্লিট কম্বাসন আমরা জানি কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। সো ইনস্টেড অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড উইল বি প্রডিউসড। সো বাই ইনকমপ্লিট কম্বাসন, due to insufficient oxygen, sorry, carbon monoxide is produced, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড কিভাবে তৈরি হয়। দেখো আমাদের ইঞ্জিনের ভিতরে কম্বাসন হয়, তাই না? আর আমরা জানি সারা অ্যাটমসফিয়ারের মধ্যে 78% নাইট্রোজেন আর বাকি 21% হইতেছে আমাদের অক্সিজেন। এখন এরা তো এমনি এমনি রিয়াক্ট করে না, কারণ বুঝতেই পারছো নাইট্রোজেনের মধ্যে যে ট্রিপল বন্ডটা আছে, এই ট্রিপল বন্ডটা কিন্তু অনেক শক্তিশালী এবং এত সহজে মনে করো এটাকে তুমি ব্রেক করতে পারবে না, আনলেস দ্য রাইট এনভায়রনমেন্ট ইজ অ্যাভেলেবল। এখন রাইট এনভায়রনমেন্টটা কি? অবশ্যই অ্যারাউন্ড 2000 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার লাগবে। 1800 না, 1800 to 2000 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে একটা টেম্পারেচার লাগবে, এবং এই টেম্পারেচারটা তোমার তোমাদের ইঞ্জিনের ভিতরে তৈরি হয়, ঠিক আছে? এখন ইঞ্জিনের ভিতরে যেহেতু এই টেম্পারেচারটা রিচ করে, হঠাৎ করে দেখবা এই নাইট্রোজেন আর অক্সিজেন, এয়ার তো বেসিক্যালি যাইতেছে, তাই না? আমরা তো জানি এয়ার বেসিক্যালি ঢুকতেছে রেডিয়েটরের মাধ্যমে ইঞ্জিনের ভিতরে। সো নর্মালি তোমার অক্সিজেন আর নাইট্রোজেনও ঢুকতেছে ইঞ্জিনের ভিতরে, অ্যান্ড আনফর্চুনেটলি ওখানে মনে করো ওই ইঞ্জিনে এই হাই টেম্পারেচারের কারণে তারাও রিয়াক্ট করা শুরু করে। সো ডিউ টু হাই টেম্পারেচার, ওকে, within the engine, nitrogen from the air joins together to form nitrogen monoxide. দেখো এখানে 4 মার্ক, প্রথম 2 মার্ক হইতেছে এটার জন্য, আর দ্বিতীয় 2 মার্ক হইতেছে এই পার্টটার জন্য, ঠিক আছে? জাস্ট বলতে হবে হাউ ইচ পলিউটেন্ট ইজ ফর্মড ইনক্লুডিং দ্য কন্ডিশনস রিকোয়ার্ড। দেখো আমি কন্ডিশনগুলো বলছি, হাই টেম্পারেচার আর ইনকমপ্লিট কম্বাসন, ঠিক আছে? সো এক্সামিনাররা কিন্তু এসব ওয়ার্ডগুলো দেখবে মার্ক দেওয়ার জন্য। ধরো আইজিসিসিতেও দেখছো ওই এভাবেই বেসিক্যালি মার্কিংটা করে, ঠিক আছে? সো কম লিখে দেখো, বেশি না, আমার তো মানে হয়তো বা হ্যান্ডরাইটিং এর জন্য বড় লাগতেছে, বাট হয়তো বা কত 1 2 3 4 লাইন, ম্যাক্সিমাম 4 লাইনেই তুমি বেসিক্যালি 4 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? বাট ইউ হ্যাভ টু বি হোয়াট, ক্লেভার while you write the
পয়েন্টস বেসিক্যালি, দ্যাটস ইট, নাথিং এলস। এগুলো এক্সপ্লেন করা লাগবে না। তুমি চাইলে কেউ হয়তো বা মনে করো লিটারেচার লিখতে পারে এরকম যে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হয় অক্সিজেন ট্রান্সপোর্টেশন কমানোর জন্য, কিন্তু ওরা কি চাইছে? ডিড দে টোল্ড ইউ, মানে ওরা কি এখানে জিজ্ঞেস করছে যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ carbon monoxide and nitrogen monoxide acting as a pollutant, or why are they considered as pollutant? যদি ওগুলো বলে তখন তোমাকে মানে এইভাবে লিখতে হবে কার্বক্সি হিমোগ্লোবিনের ব্যাপারে যে এটা কম্পিট করে অ্যান্ড অবভিয়াসলি অক্সিজেন ট্রান্সপোর্টেশন ক্যাপাবিলিটি কমায় আমাদের বডির মধ্যে, ঠিক আছে? ওভাবে এক্সপ্লেন করতে হবে। তখন কার্বন মনোক্সাইডের কি বলে নাইট্রোজেন মনোক্সাইডের ব্যাপারে বলবা অ্যাসিড রেইনে কন্ট্রিবিউট করে। অ্যান্ড অ্যাসিড রেইন তোমরা জানো কি করে, অ্যাকোয়াটিক লাইফ থেকে শুরু করে প্ল্যান্ট লাইফ পর্যন্ত সব জায়গায় এফেক্ট করে, ঠিক আছে? কোয়েশ্চেন বুঝে আনসার করবা। আইডেন্টিফাই অ্যানাদার পলিউটেন্ট আদার দেন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড কার্বন মনোক্সাইড অ্যান্ড নাইট্রোজেন প্রডিউসিং কার ইঞ্জিন। কি হইতে পারে? সালফার ডাইঅক্সাইড, তাই না? আমাদের তো ইঞ্জিনের মধ্যে কি বলে ফিউয়েলের মধ্যে কিন্তু সালফারও থাকে। সো যখন কম্বাস্ট হয় তখন সালফারও রিলিজ হয়, ওইটা আবার অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, তাই না? সালফার ডাইঅক্সাইড উইচ অলসো কন্ট্রিবিউটস টু অ্যাসিড রেইন। আইসোঅক্টেন রিঅ্যাক্টস উইথ এক্সেস ক্লোরিন। আইসোঅক্টেনটা কি আবার? এটা হইতেছে সাইক্লোঅ্যালকিন, তাই না? মানে অ্যালকিন। অ্যালকিন আমরা জানি কিসের সাথে রিঅ্যাক্ট করে, হ্যালোজেনের সঙ্গে কোন মেকানিজমের মাধ্যমে রিঅ্যাক্ট করে আমরা সবাই জানি, কি? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওই যে প্রপাগেশন ইনিশিয়েশন টার্মিনেশন যে প্রসেসটা, ওইটা। এসেনশিয়াল কন্ডিশন কি হবে? ইউভি রেডিয়েশন, তাই না? এটা আশা করি পারবা। আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ টু এক্সপ্লেন দিস। পারবা তো আশা করি, রাইট? কাশি পারবা না এটা? ভেরি ইজি। দেখছো, বুঝছো কাশিফ? এটা চলে গেছে। এটা জাস্ট কি করবা তোমরা, এম্পিরিক্যাল ফর্মুলাটা বার করবা। এম্পিরিক্যাল ফর্মুলা থেকে কিভাবে মলিকুলার ফর্মুলা বার করতে হয়, ইটস প্রিটি ইজি। আইজিসিসি তেও করছো, ঠিক আছে? তো এটা আর দেখাইতেছি না। তারপরে আসো, দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য টু রিয়াকশনস অফ প্রোপিন। তোমাকে প্রোপিন থেকে 1 2 ক্লোরোপ্রোপিন আর 1 ক্লোরোপ্রোপিন দিছে। আর রিয়াকশন 2 তে দেখো তোমাদেরকে বলছে এখানে অ্যালকিন থেকে এটা আসছে আর কি। নেম দ্য মেকানিজম এন্ড টাইপ অফ রিয়াকশন ফর রিয়াকশন 1। আচ্ছা, কি হইতে পারে? সবাই জানি অ্যালকিন যখন রিঅ্যাক্ট করে তখন কিসের সাথে রিঅ্যাক্ট করে? ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে কোন মেকানিজমের মাধ্যমে? ইলেকট্রোফিলিক এডিশনের মাধ্যমে, তাই না? অ্যালকিল মানেই তো ইলেকট্রোফিলিক এডিশন। তো আমরা ওই মেকানিজমটা লিখে ফেললাম, ইলেকট্রোফিলিক এডিশন। এখন এখানে দেখো, explain why the structures of the intermediates in reaction 1 mean that 2 chloropropane is formed in is greater yield than 1 chloropropane. আচ্ছা, প্রথমত হচ্ছে এটা মেজর প্রোডাক্ট, ওরা অলরেডি বলেই দিছে এটা একটা মেজর প্রোডাক্ট, ওইটা একটা মাইনর প্রোডাক্ট, ঠিক আছে? এখন ওইটা মেজর প্রোডাক্ট কেন হয় আর ওইটা মাইনর প্রোডাক্ট কেন হয়, আমি কি তোমাদের কিন্তু এক্সপ্লেন করছিলাম। দেখো এখানে এই যে কার্বনটা, যে কার্বনের সঙ্গে ক্লোরিন কানেক্টেড, এটা কয়টা কার্বনের সঙ্গে কানেক্টেড? দেখো, 2টা কার্বনের সঙ্গে কানেক্টেড। তাহলে যখন সে কার্বোকেটায়নটা তৈরি হবে, এটা কত ডিগ্রি কার্বোকেটায়ন হবে? 2nd ডিগ্রি কার্বোকেটায়ন হবে, তাই না? আর এটা 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 একটা কার্বনের সঙ্গে কানেক্টেড, এটা কি হবে? 1 ডিগ্রি কার্বোকেটায়ন। তাহলে আমরা জানি স্টেবিলিটি অনুযায়ী এটা হচ্ছে স্টেবিলিটি ট্রেন্ড, তাই না? 3rd ডিগ্রি কার্বোকেটায়ন ইজ মোর স্টেবল। ইফ ইউ চেক আউট দ্য স্টেবিলিটি ট্রেন্ড, তাহলে আমাদের কি 3rd ডিগ্রি কার্বোকেটায়ন 2 ডিগ্রি কার্বোকেটায়ন চেয়ে বেশি স্টেবল, আর 1 ডিগ্রি কার্বোকেটায়ন সবচেয়ে লেস স্টেবল, তাই না? সো এভাবে যদি চিন্তা করে দেখি, 2nd ডিগ্রি কার্বোকেটায়ন অবভিয়াসলি এটার মেজর প্রোডাক্ট। কি বলে 2 ক্লোরোপ্রোপিনের সময় যে মেকানিজমের মাধ্যমে যে কার্বোকেটায়নটা তৈরি হয়, বলবা যে 2nd ডিগ্রি কার্বোকেটায়ন তৈরি হয়। 1 ক্লোরোপ্রোপিনের ক্ষেত্রে 1 ডিগ্রি কার্বোকেটায়ন তৈরি হয়। দেন ইউ টক অ্যাবাউট দ্য স্টেবিলিটি, that 2 degree carbocation is more stable than 1st degree carbocation. And yeah, that's the main reason why the 1 chloropropane provides a greater yield than, sorry, 2 chloropropane provides a greater yield than 1 chloropropane. ঠিক আছে? তাহলে কি লিখবা? The formation, প্রথমেই লিখবা the formation of 2 chloropropane proceeds via secondary carbocation. While the latter মানে আগে মানে পাশেরটা যেটা 1 chloropropane, while the latter through a primary carbocation. এরপর এটা বলবা জাস্ট মানে
এভাবে এভাবে দিয়ে দিতে পারো দ্যাট সেকেন্ড ডিগ্রি কার্বোকেটায়ন ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোকেটায়ন। এটা ওয়ার্ডসেও লিখতে পারো কিংবা এইভাবে এক্সপ্লেন করেও লিখতে পারো। ঠিক আছে, দ্যাট উইল বি ইয়োর থার্ড মার্ক। তো আশা করি বুঝছো কিভাবে এই আনসারটা দিতে হয়। তারপর আমরা যদি দেখি রিয়াকশন টু প্রসিডস ইন টু স্টেজেস, দ্য ইকুয়েশন ফর দ্য ফার্স্ট স্টেজ ইজ শোন। এই যে স্টেপ 1 থেকে স্টেপ 2 করছে, তাই না? এখন এখানে কি হবে, ইলেকট্রোফিলিক এডিশন আমরা কি জানি কি হয় বলো তো? এই যে ডাবল বন্ডটা আছে না, এই ডাবল বন্ডটা কিন্তু অনেক হাই ইলেকট্রন ডেনসিটি, তাই না? তাদের মধ্যে ইলেকট্রনস আছে, ইয়ে টিয়া হয়। এখন আমরা এটাও জানি যে অক্সিজেনটা সাধারণত তোমার ইয়ে থাকে, আহ, বলতে পারো, দাঁড়াও এটা একটু ইয়ে কমাই। অক্সিজেনটা কি থাকে, নেগেটিভলি চার্জ থাকে, পার্শিয়ালি নেগেটিভলি চার্জ থাকে, আর হাইড্রোজেনটা পার্শিয়ালি পজিটিভ থাকে, তাই না? তাহলে এখানে কি হয়, প্রথমত এই যে ডাবল বন্ডটা মানে ডাবল বন্ডের মধ্যে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলা এই পার্শিয়ালি পজিটিভলি চার্জ হাইড্রোজেন অ্যাটমকে ইয়ে করে, অ্যাট্রাক্ট করে অ্যাজ ইট অ্যাপ্রোচেস টুয়ার্ডস দ্য ইউনো ডাবল বন্ড, কার্বন টু কার্বন ডাবল বন্ড। আচ্ছা, ও যে অ্যাপ্রোচ করে, তখন দেখবা এখানকার যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড সরি এখানকার যে কি বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন আছে, এইগুলো আবার আমাদের মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন নিয়ে ফেলে। এই বন্ড ব্রেকিং প্রসেসের নাম কি আমরা সবাই জানি, কি? হেটেরোলাইটিক ফিউশন। ঠিক আছে, এটা বলতে হবে না, বাট এই যে এরোসাইনগুলো দেখাইছি এগুলো দেখাইতে হবে। আচ্ছা, এটা হইলো। তারপর স্টেপ ইয়েতে কি হবে, এই যে হাইড্রোজেনটা চলে গিয়ে এটার সাথে লাগবে এবং এই ডাবল বন্ডটা ব্রেক হবে। ঠিক আছে, তাহলে এখানে কি তৈরি হবে, যে জিনিসটা তৈরি হওয়ার আগে আমাদেরকে তো দেখতে হবে, মানে এখানে এখানে কি তৈরি হবে আর এখানে কি তৈরি হবে। এখানে তো এই ডাবল বন্ড কি একটা পাই বন্ড ব্রেক হয়ে যাবে, আর এই হাইড্রোজেন অ্যাটমটা এখানে গিয়ে লাগবে। তাহলে একটা তো বন্ড বাকি থাকে, তাই না, তৈরি হওয়ার। সো ওখানে কি কার্বোক্যাটায়ন তৈরি হবে। ঠিক আছে, এখন এখানে দেখো লক্ষ্য করে, হাইড্রোজেনটা কোন কার্বনের সঙ্গে লাগবে, ওই কার্বনের সঙ্গেই লাগবে যেটার সঙ্গে বলতে পারো মোর হাইড্রোজেন অ্যাটমস কানেক্টেড। সো এখানে মোর হাইড্রোজেন অ্যাটমস কোনটায় আছে, এটাই আছে, তাই না? তাহলে এইটার সঙ্গে বেসিক্যালি হাইড্রোজেন কানেক্টেড হয়ে যাবে। তো এই যে এটার সঙ্গে আর কি, তাহলে এটা যদি হয় তাহলে এখানে মনে করো হাইড্রোজেনটা লাগাই দিলাম, আর এখানে তো কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে কারণ একটা বন্ড ভেঙে গেছে না, আর এটা তো সিচ যেটা আছে। এখন এই যে তৈরি হইলো, ওকে, এখন যে এটা তৈরি হলো কেন, বলো কেন এটা তৈরি হয়েছে, মানে এটা কেন তৈরি হয়েছে, ওরা কি দিছে, রিয়াকশন 1 কমপ্লিট দ্য কার্লি অ্যারোস। এখানে এই এই এখানে কার্বোকেটানটা তৈরি হলো কেন, কারণ দেখো এই কার্বনে তৈরি হলে কি লাভ, সেকেন্ডারি কার্বোকেটান তৈরি হইতেছে না, হুইচ ইজ মোর স্টেবল, রাইট? আর এখানে যদি কার্বোকেটানটা তৈরি হয়, এখানে কিন্তু কি বলবো, আমাদের ফার্স্ট ডিগ্রি কার্বোকেটান তৈরি হবে। And obviously we know that first degree carbocation is less stable than second degree carbocation. সো অ্যান্ড যখনই তোমার কোনো মেকানিজম হয়, সবসময় স্টেবল কার্বোকেটায়নটা তৈরি হওয়ার চেষ্টা হয়। ঠিক আছে, বিকজ কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট রিচিং দ্য স্টেবিলিটি। তো সেই হিসেবে তোমার এই কার্বনে বেসিক্যালি তোমার কি হয়, কার্বোকেটায়নটা তৈরি হয়। আচ্ছা, এখন এটাকে কে অ্যাটাক করবে, এই ওই অ্যাটাক করবে, বাট ইটস জাস্ট দ্যাট এবার সে কি বলে নিউক্লিওফাইল হিসেবে অ্যাক্ট করবে। এগুলো তো যেভাবে আছে থাকবে, ঠিক আছে। এই যে ও অ্যাটাক করবে এই পজিটিভলি চার্জড রিজিয়নকে, অ্যান্ড দেন ইউ ক্যান ক্লিয়ারলি সি হোয়াট হ্যাপেন্স, এটা তৈরি হয়। ঠিক আছে, আশা করি মেকানিজমটা বুঝছো, খুবই ইজি, জাস্ট এরোগুলো কোন দিকে যায় না যায় ওটা দেখতে হবে। তারপরে আসো, এক্সপ্লেইন দ্য জেনারেল ট্রেন্ড ইন আয়োনাইজেশন এনার্জিস ফর দ্য পিরিয়ড টু এলিমেন্টস। এগুলো তো পারার কথা, কারণ আয়োনাইজেশন এনার্জির ইয়ে তো মানে ভেরি ইজি, আমি আগেও দেখাইছি, এখনো যদি দেখাই। কি হয় পিরিয়ড ওয়াইজ আমরা যদি যাই, আমাকে কাশিপ বলো, প্লিজ টেল দ্য আনসার অফ দিস ওয়ান, কি হয় বলো, এই যে এটা বলো, কি বলে, এই কোয়েশ্চেনের আনসার বলো, 20A1। হুম, এনার্জি কি হয়, বাড়ে না কমে পিরিয়ড ওয়াইজ? আমার স্কিন আজকে নেট কি অনেক ডিস্টার্ব করতেছে, ডোন্ট ওয়াই। আচ্ছা, এখন দেখা যাইতেছে। আচ্ছা, আমাকে বলো তো, এক্সপ্লেইন দ্য জেনারেল ট্রেন্ড ইন ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিজ ফর দ্য পিরিয়ড টু এলিমেন্টস। ওকে, ওকে, ইনক্রিজ করে, আচ্ছা কেন ইনক্রিজ করে বলো? হ্যাঁ, বাড়ে না কমে সেটা? ইয়েস,
Yes, আচ্ছা কেন বাড়ে নিউক্লিয়ার অ্যাট্রাকশন শুনি? ইলেকট্রন কমতেছে দেখে না, ইলেকট্রন বাড়তেছে দেখে। ও- তাই না? আর নিউক্লিয়ার অ্যাট্রাকশনের সঙ্গে ইলেকট্রনের সম্পর্ক নাই। নিউক্লিয়ার অ্যাট্রাকশনের সঙ্গে নিউক্লিয়াসে কি আছে বলো তো? কোন দুইটা জিনিস আছে? হ্যাঁ, প্রোটন আর নিউট্রন আছে। তাহলে আমরা জানি যে অ্যাটমিক নাম্বার বাড়ে পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইট। তাহলে অ্যাটমিক নাম্বার মানে বাড়া কি? প্রোটনের সংখ্যা বাড়তেছে। প্রোটনের সংখ্যা বাড়ে মানে কি? নিউক্লিয়াসটা আরো বেশি শক্তিশালী হইতেছে। তাই না? সো নিউক্লিয়ার অ্যাট্রাকশনটা বাড়বে না? এখন বুঝছো তো? সো ফার্স্ট এখন নিউক্লিয়ার অ্যাট্রাকশন বাড়লে মানে এনার্জি আরো বেশি লাগবে না কম লাগবে? মানে সরাইতে ইলেকট্রনটাকে বেশি লাগবে, তাই তো? সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ফার্স্ট জেনারেশন এনার্জি ইনক্রিজেস। আশা করি এটা লিখতেছি না, বাট আই হোপ ইউ গ্যাজ আন্ডারস্টুড। বাট আমি যদি ইয়েও করি, জাস্ট প্রথম পয়েন্টটা হইতেছে দ্যাট ইনক্রিজ করে, আর দ্বিতীয় কথা হচ্ছে ডিউ টু ইনক্রিজ নিউক্লিয়ার অ্যাট্রাকশন। তাহলে ইনক্রিজেস, ঠিক আছে? আর দ্বিতীয় পয়েন্ট হইতেছে ডিউ টু ইনক্রিজড নিউক্লিয়ার attraction. এখন explain which one of the elements from lithium to nitrogen deviates from the general trend. কাশিম এটা ট্রাই করো। এখানে কিন্তু অ্যানোমালি বলেছিলাম, যে ক্লাসের সময় কিন্তু কয়েকটা অ্যানোমালি দেখিয়েছিলাম, ঠিক আছে? এখন কিন্তু অ্যানোমালি গুলা বারবার বলছি মনে রাখতে কিছু। বড় নয় এখানে যদি দেখো, এই যে which one of the elements from lithium to nitrogen, ঠিক আছে? তুমি ভালো করে পিরিয়ড ওয়ানটা দেখো। আহ, ইয়েতে পিরিয়ডিক টেবিল আছে তোমার কাছে? ভালো করে তুমি পিরিয়ড ওয়ানটা, সরি অ্যাকচুয়ালি পিরিয়ড ওয়ান নাকি, সরি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, হ্যাঁ তুমি পিরিয়ড টুটা দেখো, সরি ভুল বলছি। টুটা দেখো, টুতে কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তাই না? এখন আমাকে ওরা বলছে লিথিয়াম থেকে নাইট্রোজেনের মধ্যে কোনগুলো অ্যানোমেলি, এটাই তো প্রশ্ন। হ্যাঁ, বোরন। গুড। অ্যানোমেলিটা এক্সপ্লেন করো। মানে সাধারণত কি হয়, মানে লেফট টু রাইট বাড়ে, তাই না? কিন্তু বরণের তার মানে কি? আমরা ওই অনুযায়ী, মানে ওই রেশনাল লজিক অনুযায়ী, তার মানে কি আমরা তো ইয়েতে হওয়া উচিত, তাই না? বরণ শুড হ্যাভ, আই মিন কার্বন শুড হ্যাভ, সরি বরণ নাকি, সরি বেরিলিয়াম আর বরণ। তার মানে কি বরণের কি বেশি হওয়ার কথা ছিল না তোমার আয়নাইজেশন এনার্জি কম্পেয়ার টু বেরিলিয়াম, বাট তার কম কেন বলো? হ্যাঁ, ওইটার জন্য এখন তুমি ওই সাবশেলটা কি, তুমি চেষ্টা করো, একটু থিঙ্ক করো। তুমি আমাকে ইয়ে বার করো না কেন, ইলেকট্রনিক কনফিগারেশন লিখলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তো কারণ এটা তো এক্সপ্লেন করতে হবে না, নাহলে এক্সপ্লেন না করলে তো মার্ক পাবো না। যেমন আমি যদি বলি এই পিরিয়ডিক টেবিলের মধ্যে তোমার বরণের ইয়ে কত, 5, তাহলে আমরা যদি 1s2 দেন 2h2 2p1, তাহলে কত হইলো? এখানে 5 হইলো, তাই না? তো এই যে এখানে যে 2p সাবশেলে যে একটা সিঙ্গেল মানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এই সিঙ্গেল আনপেয়ার্ড ইউনো, তুমি দেখো ইজ ফ্রম দ্য 2p সাবশেল। আর তুমি যদি লিথিয়ামের কথা, কিংবা সরি লিথিয়াম বাদ দাও, বেরিলিয়ামেরটা যদি দেখো, বেরিলিয়ামে কয়টা আছে? 4টা আছে। তাহলে বেরিলিয়ামের ইলেকট্রনটা, লাস্ট ইলেকট্রনটা কোথা থেকে রিলিজ হইতেছে? 2s সাবশেল থেকে, তাই না? আম, তাহলে কোনটা ফার্দার ফ্রম দ্য নিউক্লিয়াস আমাকে বলো? 2s না 2p? হ্যাঁ, সো 2p সাবশেলটা বেসিক্যালি ফার্দার ফ্রম দ্য 2s ইলেকট্রন। তো ও যদি যেহেতু ফার্দার, সে কি বেশি শিল্ডিং ফেস করবে না? শিল্ডিং বেশি ফেস করবে না? চিন্তা করে দেখো তো। এই ছেলে এই যে এই ইলেকট্রনটা বেসিক্যালি এই 4টা ইলেকট্রনের কাছ থেকে কি শিল্ডিং ফেস করতেছে। আর এইখানে যে এই ইলেকট্রনটা সে ফেস করতেছে 2টা ইলেকট্রনের কাছ থেকে। সো অটোমেটিকলি বুঝতে পারতেছো এখানে শিল্ডিংটা বেশি হওয়ার ফলে তার ইয়েটা, মানে কি বলে, তার এনার্জিটা এমনিতেই কমে যায়। তার যেহেতু এনার্জি কমে যায়, তাকে কি কম এনার্জি লাগবে না ইলেকট্রন সরানোর জন্য? So, বুঝছো এখন বেরিলিয়ামের কম, মানে বরনের কম কেন আর বেরিলিয়াম বেশি কেন? এই জিনিসটাই তোমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে প্রথমেই এলিমেন্টটা আইডেন্টিফিকেশনের জন্য 1 মার্ক বরন। তারপরে দ্বিতীয় মার্কটা হইতেছে তোমাকে দ্য ইলেকট্রন রিমুভড কোথায় কোথা থেকে। সো দ্য ইলেকট্রন বিং রিমুভড ইজ ফ্রম দ্য 2p সাবশেল। দ্য ইলেকট্রন removed for boron is from 2p subshell
while the electron, the outermost electron আর কি, 2s subshell। তাহলে who experiences shielding বেশি? boron, তাই না? hence faces more shielding। ওকে, এটা হলো কথা। তারপরে আইডেন্টিফাই দ্য পিরিয়ড 3 এলিমেন্ট দ্যাট ইজ দ্য ফলোয়িং সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, এখানে তুমি যদি দেখো পিরিয়ড 3 বলছে, তার মানে আমরা জানি পিরিয়ড নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে? বলো তো কাশিফ, কি রিপ্রেজেন্ট করে পিরিয়ড নাম্বারটা? হুম, ইলেকট্রনিক সাবশেল কয়টা ওইটা রিপ্রেজেন্ট করে, মানে আমাদের তিনটা শেল আছে। এখন তিনটা যেহেতু শেল আছে, পিরিয়ড 3 এলিমেন্ট অলরেডি তোমাকে দেখো বলে দিছে, তাই না? তাহলে আমরা যদি দেখি এখানে জাম্পটা কোথায় হইতেছে, দেখো এখানে কোনো জাম্প পাইতেছি না আমরা। 1 2 3, হ্যাঁ বিগ জাম্পটা কোথায় হইতেছে বলো তো? 1 2 3 4 5 6 হ্যাঁ 6 to 7। তাহলে কয়টা ইলেকট্রন আছে আউটার মোস্ট শেলে? তিনটা। চিন্তা করে দেখো। কারণ এখানে দেখো আউটার মোস্ট বিগ জাম্প যখন হয় তখনই তো শেল চেঞ্জ হয়, তাই না? তাহলে তুমি দেখো এখানে যে প্রথম যে 6টা ইলেকট্রন রিলিজ হয়েছে, এখানে কিন্তু কোনো বিগ জাম্প দেখতেছি না। 6th আর 7th-এর মধ্যে বিগ জাম্প দেখতেছি, তার মানে কি 7th ইলেকট্রনটা কি বলে ইনার শেলের মধ্যে, অন্য মানে আমরা জানি না কোন শেল, বাট একটা ইনার শেলে আছে, তাই না? উইচ ইজ একটা হাই এনার্জি লেভেল কম্পেয়ার টু দিজ 6 ইলেকট্রনস উইচ আর একটা লোয়ার এনার্জি লেভেল। এখন প্রথম 6টা ইলেকট্রন তো অবভিয়াসলি আউটারমোস্ট শেল থেকেই তো রিলিজ হইতেছে, তাই না? তাহলে আমাদের আউটারমোস্ট শেলে এই এলিমেন্টের কয়টা ইলেকট্রন আছে টোটাল? 6টা, তাই না? এখন বলো তো কোন গ্রুপে থাকবে এই এলিমেন্টটা? গ্রুপ 16-এই তো থাকবে, গ্রুপ 16-এই থাকবে। আর গ্রুপ 16-এ আমাকে বলো পিরিয়ড 3 অনুযায়ী কোন এলিমেন্ট আছে পিরিয়ডিক টেবিলে, বলো। সালফার, রাইট? তাহলে আনসারটা কি হবে? সালফার হবে। একটু বুদ্ধি খাটাইতে হবে, শেষ। এখন হইতেছে কমপ্লিট দ্য ডায়াগ্রাম বাই পুটিং ক্রসেস টু শো দি অ্যাপ্রক্সিমেট মেল্টিং অফ বোরন অ্যান্ড নাইট্রোজেন। আচ্ছা, এটা অনুযায়ী যদি হয়, বোরন আর নাইট্রোজেনের বলছে, তাই না? এখন বোরন বোরন এন্ড নাইট্রোজেন, তাহলে এখানে এই যেখানে যে কোনো একটা দিয়ে দিবা, 2000 থেকে 3000 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু। সো লেটস এখানে একটা দিয়ে দিবা বোরন। আর না, কি বলতে আর, নাইট্রোজেনের, তাই না? আচ্ছা, নাইট্রোজেন তো গ্যাস, আর তার টেম্পারেচার কিন্তু অনেক কম হবে, ঠিক আছে? উপরে বেশি হবে না, তার মেল্টিং টেম্পারেচার অনেক কম হবে। অ্যারাউন্ড বলতে পারো এখানে সামওয়্যার 63 কিংবা 100 কেলভিন সামথিং, সামওয়্যার ওখানে একটা হবে 100 কেলভিন কিংবা এরকম সামথিং লাইক দ্যাট। এত বেশি থাকে না, বিকজ অবভিয়াসলি এটা একটা সলিড না। এটা হলো কথা। তো দ্যাটস হাউ ইউ শুড গিভ। Explain why the melting temperature of carbon is high with reference to structure and bonding. Very easy, তাই না? স্ট্রাকচারে কি বলবো? জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, এটা দিলেই 1 মার্ক। আর দ্বিতীয় কথা হইতেছে ইট ইজ হেল্ড বাই স্ট্রং কোভ্যালেন্ট বন্ডস which require a lot of energy to heat energy to break, isn't it? So আশা করি এটা পারবা, আমি আর লিখতেছি না, ভেরি ইজি। তাহলে তিনটা জিনিস লিখবা। প্রথমত হইতেছে জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, প্রথমত হইতেছে জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, তারপরে স্ট্রং কোভ্যালেন্ট বন্ডস, আর হচ্ছে হাই হিট এনার্জি রিকোয়ার্ড। এই তিনটা দিলেই 3 মার্ক, একটু সুন্দর করে লিখে ফেলবো প্যারাগ্রাফে। ওকে, গিভ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যালুমিনিয়াম। এত সোজা, আই গেস তুমি পারবা, এটা আর দিতেছি না। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ইলেকট্রনিক স্ট্রাকচার অফ বরন, অ্যালুমিনিয়াম অ্যান্ড থ্যালিয়াম। প্রথমেই চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে তুমি তিনটা ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেলবা কিংবা ইমাজিন করবা,
ব্রেইনের মধ্যে, ঠিক আছে? মজার ব্যাপার দেখবা যে তাদের তিনজনেরই কিন্তু সেম আউটার শেল ইলেকট্রন আছে। কেন বলো তো? বোরন, অ্যালুমিনিয়াম আর থ্যালিয়ামের একই আউটার শেল ইলেকট্রন আছে, আমাকে বলো তো ওর নাম কি? কাশিপ বলো। ওয়াই? যে বোরন, অ্যালুমিনিয়াম আর থ্যালিয়ামের একই নাম্বার অফ ইলেকট্রন, আউটার মোস্ট ইলেকট্রন কেন আছে তাদের শেলে? বাহ, তুমি পিরিয়ডিক টেবিল একটু চেক করে বলো তো। একই গ্রুপে আছে। একই গ্রুপে থাকলে আউটার মোস্ট শেল অফ ইলেকট্রন সমান থাকে না ভাইয়া? এটা তো মনে থাকার কথা। আচ্ছা, তাদের কি একই নাম্বার অফ শেল আছে? কেন বলো তো? একই নাম্বার অফ শেল? না না, তাদের তো একই, না না, আউটার শেল না, নাম্বার অফ শেলস। আর দ্য নাম্বার অফ শেলস সেম? কেন সেম না বলো? আরে বাবা, দে আর ইন দ্য ডিফারেন্ট পিরিয়ডস, তাই না? তুমি চিন্তা করে দেখো, অ্যালুমিনিয়াম, থ্যালিয়াম, বোরন। বোরন তোমার কততে? সেকেন্ড পিরিয়ডে। এরপরে থ্যালিয়ামটা কত পিরিয়ডে আছে, তাই না? আমাদের অ্যারাউন্ড, জানি, মানে সেকেন্ড পিরিয়ড আছে। থ্যালিয়াম হচ্ছে সিক্সথ পিরিয়ডে। আর অ্যালুমিনিয়াম হচ্ছে থার্ড পিরিয়ডে। ঠিক আছে? বুঝছো কেন তোমার মানে আউটার মোস্ট নাম্বার অফ শেলস কেন ডিফারেন্ট? তো এগুলা লিখতে হবে তো। আর ওরা তো সিমিলারিটি আর ডিফারেন্স চাইছে, তাই না? কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট মানে কিন্তু সিমিলারিটি এবং ডিফারেন্স। তো সিমিলারিটিটা কি? ওই যে আউটার মোস্ট ইলেকট্রন সমান। আর ডিফারেন্সটা কি? আই হোপ ইউ আন্ডারস্টুড ওইটা। ঠিক আছে? এটা হলো কথা। তারপরে আমরা যদি বলি, ডিডিউস দ্য ইউজিং ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি দ্য এক্সপেক্টেড শেপ অফ BCl3। কি হইতে পারে? AlCl3 এন্ড TiCl3 প্রত্যেকটা কি হইতে পারে? এগুলো আমরা কিন্তু কম্বিনেশন পড়ছিলাম। BCl3, AlCl3, TiCl, তাদের কিন্তু একটা, মানে কি বলে, তিনটা বন্ড পেয়ার থাকে আর কোনো লোন পেয়ার থাকে না। তার মানে কি কি হবে? ট্রিগোনাল, ট্রিগোনাল প্ল্যানার হবে। গুড, ট্রিগোনাল প্ল্যানার হবে। এখন জাস্টিফিকেশন তো জরুরি। প্রথমত, ভিএসপি এর থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, কেন, মানে এটা, এটা থিওরিটা কি বলে? The bonded pair of electrons and the lone pair of electrons will accommodate or arrange themselves in such a way so that they're at what? So that they can have minimum repulsion between them, isn't it? That's what the theory claims. তো এটাই লিখতে হবে আমাদেরকে। তাহলে এখানে আমি মার্ক স্কিম পয়েন্টসটা যদি দেখাই দেই, এই যে এটা হচ্ছে তোমাদের মার্ক স্কিম পয়েন্টস, দেখে নিবা। ওরা বলেই দিছে, ওরা এই দেখো, all three will be the same shape because they have the same number of outer electron to form bonds with chlorine, trigonal planar, okay, because there are three bonding pairs of electrons and no lone pair। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি, কম্বিনেশন গুলা মনে রাখতে হবে। তিনটা বন্ডিং পেয়ার, একটা লোন পেয়ার যেহেতু আছে, এই জন্য বলতে পারো তোমার কি হয়, ট্রিগোনাল প্ল্যানার শেপ নেয়। আর ভিএসপিআর থিওরি কি বলে? দে অ্যাকোমোডেট themselves such a way so that they are at maximum separation between each other। ম্যাক্সিমাম সেপারেশন না থাকলে বলতে পারো স্টেবল থাকবে না কম্পাউন্ডটা। ঠিক আছে? কি বলছি? সো এইটা হইলো কথা, আশা করি বুঝছো। নেক্সটে আমরা যদি যাই, এটা তো শেষ, তাই না? নেক্সটে আমরা যদি যাই, পিভি ইজ ইকুয়াল টু এনআরটির ম্যাথটা যেটা, এটা ম্যাথ দেখানোর মতো কিছু নাই, জাস্ট ফর্মুলা ইউজ করে আর কি কি বার করতে বলছে। শো দ্যাট দ্য ডাটা ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইন দ্য গ্যাস ফেজ ইউজিং Al2Cl6। ওকে, তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মোলস বার করবা, তারপরে পিভি ইজ ইকুয়াল টু এনআরটির যে ফর্মুলাটা, ওইটা দিয়ে তুমি মানে ওরা কিন্তু ভেরিফিকেশন চাইছে, তো তুমি মোলস বার করে ফেলবা কি দিয়ে? তোমাকে কিন্তু ইয়ে দিয়ে দিছে, দেখো, এটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছে। আর Al2Cl6 এটার মলার মাস কত হবে? আই ডোন্ট নো, সামথিং, তুমি বার করবা, এটার মলার মাস বার করবা। আর এটা কি করবা তাহলে? মাস ডিভাইডেড বাই মলার মাস করে মোলস বের করে নিবা। বার করলা, ভালো। তারপরে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে এনটাকে সাবজেক্ট বানাবা, বানায় পিভি ডিভাইডেড বাই আরটি। এই ফর্মুলা কেমনে ইউজ করবা? এই যে টেম্পারেচার জানো, প্রেশার জানো, এটা জানো, আর কি টেম্পারেচার জানো না? এই যে টেম্পারেচার, প্রেশার, প্রেশার জানো, এ জানো, ও ভলিউমও জানো, এই যে 700 cm3। তো এগুলো এখানে সব বসাবে, বসায় এই মোলটা পাবা। এই মোল আর এই মোল যদি সমান থাকে, তাহলে বুঝবো তোমার ডাটা ইজ কনসিস্টেন্ট উইথ দ্য প্রোভাইডেড Al2Cl6। Al2Cl6 এর ডট এন্ড ক্রস ডায়াগ্রাম দেওয়া তো খুবই সোজা, বাট আমি যদি দেখাই, দিস শুড বি ইট বেসিক্যালি। এই যে এটা, ঠিক আছে?
ভেরি ইজি, দেখো এখানে ওরা কিন্তু ওই যে ডেরিভেটিভ কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, দেখছো? দিস অ্যালুমিনিয়াম হ্যাড অ্যান এম্পটি অরবিটাল and our chlorine had a lone pair of electrons, so this one donated with this empty donated this chlorine donated its lone pair of electron with the empty orbital of aluminum, producing a dative covalent bond. Same case goes here. ওকে, এটা এটা হলো কথা। দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। নমস্কার স্যার। আচ্ছা, একটা কল আসছে, আজকে এতটুকু পর্যন্তই থাকুক, আমার একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে অন্য জায়গায়। সো কি বলে, লাস্টে ইয়েটা যেটা, এইটা একটু চেষ্টা করবা, ঠিক আছে? কি বলছি? ওকে, আর মোটামুটি শেষ বলতে গেলে পেপারটা আজকের জন্য। তো আমরা নেক্সট ক্লাস জয়েন করবো, নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি একটা ইউনিট 2 পেপার দেখবো, এরপর আমরা হোমওয়ার্কে চলে যাবো, তোমরা যে প্রবলেম লিস্ট পাঠাইছো। ঠিক আছে, আজকের জন্য বাই।